22 নম্বর ফাইল। বাড়ির কাছে আরশিনগর কবিতার পরবর্তী অংশ, পৃষ্ঠা 43, প্রশ্ন 3.11। সে আর লালন একখানে রয়, সে কে? উত্তর, সে হলো মানব দেহস্থিত পড়শি নাম্নী সর্বশক্তিমান। প্রশ্ন 3.12। সে আর লালন একখানে রয়, তবু লক্ষ যোজন ফাঁক কেন? উত্তর, অন্তর্নিহিত শক্তি দেহের সঙ্গে সংশ্লেষিত থাকে, তাকে বিশ্লেষিত করা যায় না, সে অধরা। এই জন্যই উভয়ের ব্যবধান বোঝাতে কবি লক্ষ যোজন ফাঁক কথাটি বলেছেন। প্রশ্ন 3.13। লালন ফকির কোন বাঙালি মনীষীর সমকালীন? উত্তর, লালন ফকির বাংলা এবং বাঙালি জাতির রূপকার সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের সমকালীন। প্রশ্ন 3.14। বাড়ির কাছে আরশিনগর, এই লালনের মূল বক্তব্য কি? উত্তর, বাড়ির কাছে আরশিনগরে আত্মতত্ত্ব সন্ধিৎসু লালন ফকিরের মূল বক্তব্য হলো আত্মজিজ্ঞাসা বা আত্ম অনুসন্ধান। প্রশ্ন 3.15। লালনের এই গানের কথা বাংলায় আর কোন গানের মধ্যে আছে? উত্তর, লালনের এই গানের কথা বাংলা ভাষার সাহিত্যের আদি নিদর্শন চর্যাগীতি বা চর্যা গানের মধ্যে কিছু কিছু আছে। প্রশ্ন 3.16। লালনের আত্মতত্ত্ব কথা আর কোন কবির রচনায় পাওয়া যায়? উত্তর, লালনের আত্মতত্ত্ব কথা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনায় পাওয়া যায়। প্রশ্ন 3.17। লালনের বাউল গানের প্রভাব পরবর্তী উল্লেখযোগ্য কোন কোন কবির রচনার মধ্যে পাওয়া যায়? লালনের বাউল গানের প্রভাব পরবর্তী উল্লেখযোগ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের গানের মধ্যে পাওয়া যায়। প্রশ্ন 3.18। লালন ফকিরের বহুল প্রচলিত দুটি গানের অন্তত একটি করে পংক্তি লেখো। উত্তর, লালন ফকিরের বহুল প্রচলিত বিখ্যাত দুটি গানের প্রথম একটি পংক্তি যথাক্রমে 1, সব লোকে কয় লালন কি জাত সংসারে, 2, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। প্রশ্ন 3.19। আত্মা সম্পর্কিত নানা তথ্য কথা প্রাচীন কোন রচনায় পাওয়া যায়? উত্তর, আত্মা সম্পর্কিত নানা তথ্য কথা প্রাচীন গ্রন্থ ছন্দোগ্য কট, বৃহদারণ্যক প্রভৃতি উপনিষদে পাওয়া যায়। প্রশ্ন 3.20। লালনের গানের কোন প্রাসঙ্গিকতা আজও আছে কেন? উত্তর, লালনের গানের প্রাসঙ্গিকতা আজও আছে কারণ আজ যেখানে পৃথিবী হিংসায় উন্মত্ত, সেখানে লালনের গান মানুষের চৈতন্যকে নতুন ভাবে জাগ্রত করতে পারে। প্রশ্ন 3.21। বাড়ির কাছে আরশিনগর কবিতায় কবির কোন মূল অভিপ্রায় ব্যক্ত হয়েছে? উত্তর, বাড়ির কাছে আরশিনগর কবিতায় কবির মূল অভিপ্রায় তথা পরম পুরুষ বা দেহান্তর্গত চালিকা শক্তি অনুসন্ধানের কথা ব্যক্ত হয়েছে। প্রশ্ন 3.22। পড়শি প্রকৃতপক্ষে কেমন? উত্তর, পড়শি প্রকৃতপক্ষে দেহে থেকেও দেহাতীত বা বাক্য মনের অতীত, এক কথায় অবাং মানসগোচর। পৃষ্ঠা 44। প্রশ্ন 3.23। কবিতায় কোন কোন ভূতে পড়শির অবস্থানের কথা বলা হয়েছে? উত্তর, কবিতায় যে যে ভূতে পড়শির অবস্থানের কথা বলা হয়েছে তা হলো অপ অর্থাৎ জল এবং বোম অর্থাৎ শূন্য বা আকাশ। যে পংক্তিটিতে বিষয়টি আছে তা হলো ও সে ক্ষণেক থাকে শূন্যের ওপর, আবার ক্ষণেক ভাসে নীরে। প্রশ্ন 3.24। কবিতার বক্তব্য উত্তম পুরুষে বর্ণিত হলেও শেষ দিকে কেন বলেছেন সে আর লালন একখানে রয়? উত্তর, কবি নিজেকে সম্পূর্ণভাবে অহং শূন্য রাখার জন্য এইভাবে গণ্য করেছেন। প্রশ্ন 3.25। আরশিনগরকে কবি আর কিভাবে গণ্য করেছেন? উত্তর, বাড়ির পাশের আরশিনগরকে কবি গেরাম বা গ্রাম রূপে গণ্য করেছেন। প্রশ্ন 3.26। বলবো কি সেই পড়শির কথা, এখানে কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে? উত্তর, উদ্ধৃত পংক্তিটিতে কবির যে মনোভাব ব্যক্ত হয়েছে তা হলো পড়শি বর্ণনাতীত, সে অবাংময় মনসগোচর। প্রশ্ন 3.27। বাড়ির কাছে আরশিনগর কবিতাটির নামকরণটি কে কেন করেছেন? উত্তর, বাড়ির কাছে আরশিনগর নামকরণটি করেছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, কারণ লালন বস্তুত গান লিখেছেন আর গানের কোনো নামকরণ সাধারণত হয় না, তাই তার গানের বিশেষ একটি অংশ গুরুত্বপূর্ণ বা যৌক্তিক ভেবেই সংসদ এই নামকরণটি করেছে। প্রশ্ন 3.28। বাড়ির কাছে আরশিনগর যে একটি গান তা কিভাবে বোঝা যায়?
উত্তর, চর্যাগীতির যুগ থেকে শুরু করে মধ্যযুগ পর্যন্ত যে সব কবি কাব্য রচনা করেছেন সেই সব কাব্যে কবিরা তাদের নিজেদের নাম বা ভণিতা ব্যবহার করতেন। এই গানেও লালন পদকর্তা বা কবি নামটি তাই ব্যবহৃত। এর থেকে বোঝা যায় এটি মূলত গান। রচনাধর্মী প্রশ্নোত্তর, প্রতি প্রশ্নের মান 5। প্রশ্ন 4.1, বাড়ির কাছে আরশিনগর গীতি কবিতা হিসেবে কতটা সার্থক আলোচনা করো। উত্তর, গীতি কবিতা বলতে বোঝায় এমন কবিতা যার মধ্যে গীতিময়তা এবং বা গীতিধর্মিতা প্রধান। সেই সঙ্গে থাকে কবির নিজস্ব অনুভব অনুভূতি, বিশেষত যা মনময়ধর্মী বা সাবজেক্টিভ। বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাগীতি তার উৎকৃষ্ট উদাহরণ। যদিও মূলত সেগুলি গান হিসেবেই রচিত, মধ্যযুগের রচনা মাত্রই এমন। গীতি কবিতা এই নামের কবিতা মূলত প্রথম আমরা পাই বিহারীলাল চক্রবর্তীর হাতে 19 শতকে, যেগুলির মধ্যে লিরিক বিদ্যমান। লালন ফকিরের গান অবশ্য তার কিছু আগে, আর একথা কোনো বিচার বিশ্লেষণ না করেই বলা যেতে পারে তিনি কবিতা লেখেননি, গানই লিখেছেন। সুতরাং বাড়ির কাছে আরশিনগর কোনো গীতি কবিতা নয়, তবু তাকে গীতি কবিতা হিসেবে পড়া যেতে পারে। এই কারণে কবিতা ও গানের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে সাদৃশ্য বর্তমান, যেমন ছন্দ, মাত্রা, লয় আর রচয়িতা ব্যঞ্জনা, রূপকল্প ইত্যাদি নানা কারুকাজ। বাংলা কবিতার জগতে এরকম অনেকের নাম করা যেতে পারে যারে রচনা গান ও কবিতা হিসেবে গীত এবং পঠিত, যেমন রমাপ্রসাদ সেন, কমলাকান্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, মুকুন্দ দাস, অতুল প্রসাদ সেন, রজনীকান্ত সেন, কাজী নজরুল ইসলাম, এমনকি জীবনানন্দ দাশ, সুকান্ত ভট্টাচার্য প্রমুখ। এখন বাড়ির কাছে আরশিনগর কবিতাটি বিশ্লেষণ করে দেখা যাক এর মধ্যে কোন ধর্ম বিদ্যমান। প্রথমত, লালন গানই লিখেছেন, গানের কোনো নাম সাধারণত হয় না। এখানে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ গানটির একটি নামকরণ করেছেন এবং গানকে কবিতা হিসেবে গণ্য ও পাঠ্য করেছেন। পৃষ্ঠা 45। দ্বিতীয়ত, লালন তার আধ্যাত্ম চেতনাকে পূর্ববর্তী চর্যাকারদের মতোই সাংগীতিক মূর্ছনায় প্রকাশ করেছেন এবং সেই সঙ্গে দেহতত্ত্ব কথাও। এই জন্য তিনি যে রূপক, প্রতীক, সংকেতাদির একটি পটভূমি তৈরি করেছেন, তাতে এই রচনাটি পূর্ববর্তী গীতিকারদের গানের সঙ্গে তুলনীয়। তৃতীয়ত, গানে ধ্রুবপদ থাকে, সেটিও এখানে লক্ষ্য করা যায়। মূলত এইসবই এই রচনায় প্রাধান্য পেয়েছে। আর একান্তই যদি এই রচনাটিকে কবিতা হিসেবে গণ্য করতে হয় তবে দেখা যায় কবিতারও যাবতীয় কলা কৌশল এখানে পরিদৃষ্ট। যেমন এটি ছন্দবন্ধে, বাক্যবিন্যাসে একটি অপূর্ব রচনা। কাব্যে সাধারণত লক্ষিত হয় অলঙ্কার, তা সে শব্দালঙ্কার হোক কিংবা অর্থালঙ্কার, রস, রীতি, ব্যঞ্জনা বা ধ্বনি ইত্যাদি। এই রচনায় সমস্ত কথাই প্রায় উক্ত কথার সত্যতা প্রমাণ করে। যেমন বাড়ি, আরশিনগর, অগাধ পানি কিংবা হস্তপদ স্কন্ধ, মাথাহীন পড়শি কিংবা তার অবস্থান শূন্য ও নীর, অথবা বক্তার সঙ্গে তার স্থানিক দূরত্ব, সবই হেঁয়ালি ব্যঞ্জনাময়, যা ব্যঙ্গার্থকে ছাড়িয়ে ব্যঙ্গার্থকেই প্রকাশ করে। একইভাবে বলা যায় দৃষ্টান্তগুলি দ্ব্যর্থবোধক ও অলঙ্কার সমৃদ্ধ। এই মর্মে এই রচনা গানের মতোই কবিতাও, সুতরাং এটি অনেক বেশি সার্থক গীতি কবিতা। প্রশ্ন 4.2, বাড়ির কাছে আরশিনগর কবিতার নামকরণ কি যথার্থ, আলোচনা করো। উত্তর, সাহিত্য শিল্পের নামকরণ সাধারণত স্থান, কাল, পাত্র কেন্দ্রিক হয়ে থাকে। কখনো বা হয়ে ওঠে ব্যঞ্জনাধর্মী, কখনো বিষয়ানুসারী, ঘটনানুসারে বা বস্তু অনুসারী। দু একটি দৃষ্টান্ত লক্ষ্য করা যাক। যেমন রবীন্দ্রনাথের আফ্রিকা স্থান, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর উলঙ্গ রাজা পাত্র, সুকান্ত ভট্টাচার্যের আগামী কাল, লালন ফকিরের এই গান যা কবিতা হিসেবে পাঠ্য এবং যার নামকরণ ও পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কৃত একটি স্থান কেন্দ্রিক নামকরণ, আবার একই সঙ্গে ব্যঞ্জনাধর্মী, কারণ এখানে বাড়ির কাছে আরশিনগর আপাত দৃষ্টিতে একটি স্থানের ইঙ্গিত দিলেও এই স্থান মোটেই লৌকিক নয়, অলৌকিক এবং মানব দেহান্তর্গত, যা ভীষণ গভীর গোপন।
এখন কবিতাটি বিশ্লেষণ করে দেখা যাক এর মধ্যে কবি কোন বক্তব্য নিহিত। কবি বলেছেন তার বাড়ির কাছে আরশিনগরের এক পড়শিকে তিনি একদিনের জন্যও দেখতে পাননি। আরশিনগর গ্রামের চারপাশে আছে অগাধ জল, তাই সেখানে যেতে গেলে মাঝি বা নৌকোর সাহায্য প্রয়োজন, কিন্তু সেসব ব্যবস্থা নেই। আশ্চর্য সেই পড়শি যার হাত পা কাঁধ মাথা কিছুই নেই, তার অবস্থান শূন্য নীরে, অথচ তার স্পর্শ পাওয়ার বাসনা প্রবল, কারণ তাতে তার মৃত্যু ভয় দৃঢ় হবে। কিন্তু এও নিষ্ফল, কারণ তার আর পড়শির মধ্যে আছে লক্ষ যোজন ব্যবধান। সুতরাং এই বক্তব্য বিষয়ের মধ্যে লক্ষ্য করা যায় আরশিনগর নয়, কবির কাঙ্ক্ষিত হচ্ছে পড়শি। তবে সাধারণ পড়শি নয়, আরশিনগরের পড়শি আবার যেমন তেমন আরশিনগর নয়, তার অবস্থান কবির বাড়ির কাছে। এই কারণে কবিতার নাম হওয়া উচিত ছিল বাড়ির কাছে আরশিনগরের পড়শি। এবং তাই যদি হতো তাহলে নামটি যেমন তাৎপর্যপূর্ণ হতো, তেমনি নামটি ঘিরে পাঠকের কৌতূহল আরো বৃদ্ধি পেত। দ্বিতীয়ত, শুধু পড়শি হলে পাঠক এক ভাবতেন আর কবিতাটি পড়ার পর আরো চমৎকৃত হতেন এই মর্মে যে এই পড়শি লৌকিক নয় মোটেই, এবং তাতে কোনো অসুবিধা হতো না। এক্ষেত্রে বাড়ির কাছে আরশিনগর নামটিকেই যদি গ্রহণ করতে হয় তাহলে দুটি বিষয় বলার আছে। এক, সংসদ কবিতার গভীরে না গিয়ে সাধারণভাবেই যেমন রবীন্দ্র পরবর্তী জীবনানন্দের রূপসী বাংলার কিছু কবিতার নামকরণ কবিতা প্রথম পংক্তি অংশবিশেষ নিয়ে হয়েছে, বা রবীন্দ্রনাথের কিছু গান নামকরণ করেছেন এবং দুই, সেটিকেই প্রধান বা বিবেচ্য বিষয় মনে করেছেন। সংসদ ভেবেছেন আরশিনগর কি জানার সঙ্গে সঙ্গে পাঠক অবশ্যই পড়শির কথাও পাবেন এবং তাৎপর্য খুঁজে পাবেন। এরকম হলে ওই নামকরণটি যথাযথ বলেই মনে হয়। তবে রবীন্দ্রনাথের আরোগ্য কবিতার নামকরণ যেমন একটু ভিন্ন ছিল, সেইভাবে এই পাঠ্য কবিতার নাম অন্যরকম হলেও হতে পারত। প্রশ্ন 4.3, বাড়ির কাছে আরশিনগরে কবির জীবন দর্শন বা আত্মজিজ্ঞাসা ব্যাখ্যা করো। উত্তর, সৃষ্টি রহস্যময়, আর তাই প্রতিটি মানুষই প্রায় এক সময় নিজের জীবন এবং এই জগৎকে দেখে বিস্মিত হয়, খুঁজে পায় না কোনো প্রশ্নের উত্তর, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে নির্ণয় করতে পারে না কোনটা সত্য কোনটা মিথ্যা। তবে শেষ পর্যন্ত একটি নৈর্ব্যক্তিক শক্তিকে বিশ্বাস করে। সেটিকে কেউ প্রাকৃতিক ধরে নিতে পারে, কেউ আবার সেটাকে ঘিরে আরো অলৌকিক ছায়া সত্তার অস্তিত্বে বিশ্বাস করে। পৃষ্ঠা 46, মানুষের জীবন এমনই এক সত্তা যার স্বভাব বা ক্রমবিকাশ বা প্রবাহমানতা বরাবর মানুষকেই বিস্মিত করে তুলেছে, অর্থাৎ নিজেকে জানার জন্য মানুষ খুব কৌতূহলী বা আগ্রহী হয়েছে। উপনিষদ অনুসারে মানুষের শরীর একটি অনুব্রহ্মাণ্ড, দেহাভ্যন্তরে যেভাবে গঠিত তা যেমন বিস্ময় উদ্রেক করে, তেমনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড উভয়ের মধ্যে সাদৃশ্য লক্ষণীয়। এই বোধ বা উপলব্ধি যার মধ্যে আছে সে মানুষ মোটেই সামান্য নয়। কবি লালন ফকির এমনই এক বিশেষ মানুষ যিনি জীবন এবং জগৎকে দেখেছেন তৃতীয় চোখ দিয়ে। তবে বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে সরে এসে তিনি মগ্ন হয়েছেন নিজের দেহের ভেতর। এই মগ্ন হওয়া যেন হৃদি রত্নাকরের অগাধ জলে ডুব দেওয়া, যাকে আরেকটু ভিন্ন ভাষায় বলা যায় আত্মখনন। এখানে প্রবেশ করে কবি যা দেখেছেন তা এই যে রহস্যময় এক চালিকা শক্তি বলে তিনি চালিত। সেই শক্তি তার প্রতিবেশী স্বরূপ, বাড়ির পাশে যেমন প্রতিবেশীর অবস্থান, এই শক্তিও তাই। আর বাড়ি বলতে কবি বুঝিয়েছেন তার মানব শরীরকে। তবে পড়শির যে আরশিনগর বা কবি কল্পনা মাত্র, কারণ আত্মজিজ্ঞাসু মানুষ মাত্রই উপলব্ধি করেন দেহান্তর্গত এই প্রাণ দেহের এমন কোন ক্ষেত্রে অবস্থিত, কিরূপ অবস্থিত তা সকলেরই বোধ বুদ্ধির অতীত, তা ধরাছোঁয়ার বাইরে। এ সম্পর্কে কবি লিখেছেন, গেরাম বেড়ে অগাধ পানি ও তার নাই কিনারা নাই তরণী পারে। শুধু তাই নয়, এই পড়শি দেহান্তর্গত প্রাণ চালিকা শক্তি এমনই যে সে ধরাছোঁয়ার বাইরে যেমন তেমনি নিরবয়ব। কবির ভাষায় বলবো কি সেই পড়শির কথা ও তার হস্তপদ স্কন্ধ মাথা নাই রে। উপনিষদে বলা হয়েছে সর্বং খালি দেবং ব্রহ্ম, সবকিছুই ব্রহ্মময়। লালন ফকিরও বলেছেন সেই মহাশক্তিরূপী পড়শি সম্পর্কে, ও সে ক্ষণেক থাকে শূন্যের ওপর, আবার ক্ষণেক ভাসে নীড়ে। অর্থাৎ পড়শি বা কোথাও মনের মানুষ অনুসন্ধান, এক কথায় কবির নিজেকে চেনা জানার এক অদম্য প্রয়াস।
আর জিজ্ঞাসার ফলেই কবি উন্নীত হয়েছেন দার্শনিক স্তরে। যেখানে প্রকাশ পেয়েছে তার জীবন সম্পর্কে ভিন্ন ধ্যান ধারণা, সেখানে পাঠকও হয়ে ওঠেন ঋদ্ধ। প্রশ্ন 4.4, আমি একদিনও না দেখিলাম তারে, বক্তা তার কাঙ্ক্ষিত জনকে কেন দেখতে পাননি, পাঠ্য কবিতা অবলম্বনে বুঝিয়ে দাও। উত্তর, বিশ্ব প্রকৃতি জুড়ে ছড়িয়ে আছে মানুষের নানা প্রশ্ন, সেসব প্রশ্নের উত্তর পায়নি কখনো, আর তার ফলে জেগেছে বিস্ময়। বিস্ময় অভিভূত হয়েছে ফুলের ফুটে ওঠা থেকে, তার বর্ণ গন্ধ পেয়ে, কিংবা পাখির গান শুনে, কিংবা ঋতুরঙ্গের বৈচিত্র্যে। এইভাবেই যখন মানুষ আত্মঘাতী হয়ে নিজেকে প্রশ্ন করেছে বারবার, তখন মেলেনি উত্তর। তার ফলে সৃষ্টিশীল মানুষ রচনা করেছে নানা শিল্প, নানাভাবে, রূপে রঙে, সর্বোপরি নিজস্ব ধ্যান ধারণায়। কবি লালন ফকিরের কবিতা বা গানের এইসব কথারই সত্যতা প্রমাণিত হয়। কবিতায় বর্ণিত হয়েছে কবির বাড়ির কাছে এক আরশিনগর এর পড়শির কথা, যে পড়শির সান্নিধ্য তিনি পেতে চান, পেলে পরে তার মৃত্যু ভয় দূরীভূত হয়, কিন্তু তাকে তিনি কোনোভাবেই পাননি, পাওয়া সম্ভব নয়। এই মর্মে তিনি এক আশ্চর্য রূপকল্প গড়ে তুলেছেন। আরশিনগর গ্রামের চারপাশে অগাধ পানি, যার কিনারা নেই, তরণী নেই, সুতরাং সে গ্রামে প্রবেশ অসম্ভব এবং পড়শির দেখা পাওয়াও সম্ভব নয়। এছাড়া সেই রূপাতীত নিরবয়ব বলবো কি সেই পড়শির কথা, ও তার হস্তপদ স্কন্ধ মাথা নাই রে। অর্থাৎ কবি যাকে দেখতে চান সেই দর্শনযোগ্য পড়শিকে অবশ্যই অবয়বিক হতে হবে, কিন্তু এ নিয়ে দর্শন শাস্ত্রে নানা দার্শনিক নানা মত পোষণ করেছেন। কবি বর্ণিত পড়শির বস্তুত রহস্যময় এক প্রাণ শক্তি, যার অবস্থান এবং অবয়ব সম্পর্কে অদ্যাবধি নানা যুক্তিতর্ক এবং দর্শন বিজ্ঞান বিষয়ক নানা আলোচনা। এ বিষয়ে কেউ বলেন শরীর নিহিত প্রাণ শক্তি বা জাগতিক শক্তি বস্তুতে প্রত্যক্ষীভূত, বা তাকে শুধু বোধ বুদ্ধি দিয়ে বিচার করার পাশাপাশি উপলব্ধি করতে হয়। কেউ আবার এই শক্তিকে শুধু প্রাকৃতিক নিয়ম নীতি সম্পৃক্ত বলে গণ্য করতে চান। পৃষ্ঠা 47, ব্রহ্মা ধর্মাবলম্বীরা ঈশ্বরের নিরাকারত্বে বিশ্বাসী এবং ঐশী শক্তিকে তারা প্রকৃতির মধ্যে প্রত্যক্ষ করেন। কবি লালন ফকির অনেকটা এই ব্রহ্মপন্থীর মতোই, কারণ পঞ্চভূতের মধ্যে তিনি তার কাঙ্ক্ষিত জনকে অবস্থান করতে দেখেছেন। তিনি বলেছেন, ও সে ক্ষণেক থাকে শূন্যের ওপর, আবার ক্ষণেক ভাসে নীরে। এখানে শূন্য ও নীড় লক্ষণীয়। সুতরাং যে পড়শি কবির কাঙ্ক্ষিত, যে পড়শি ঐশী শক্তি, যার রূপ দর্শনাতীত, তাকে কবি কোনোভাবেই দেখতে পাবেন না। এটি চূড়ান্ত সত্য। বাস্তবিক কেউই এ পর্যন্ত দেখেননি, তাই তা ধারণাতীত স্বাভাবিক। প্রশ্ন 4.5, সে আর লালন একখানে রয়, তবু লক্ষ যোজন ফাঁক রে। সে এবং লালন এর প্রকৃত স্বরূপ উদ্ঘাটন করো। উভয় এক স্থানে অবস্থান এবং উভয়ের মধ্যে লক্ষ যোজন ফাঁক কেন, বিচার করো। উত্তর, সে এখানে কবিতানুসারে পড়শি, যার অবস্থান কবির বাড়ির সমীপবর্তী আরশিনগরে। আর লালন বলতে একইভাবে কবি পদকর্তা, কিন্তু উভয়ের প্রকৃতি স্বরূপ এখানে ভিন্ন। সে আপাত দৃষ্টিতে আরশিনগরের পড়শি হলেও মানুষ তথা জীবের প্রাণ শক্তি, পরম পুরুষ পরমাত্মা, এবং লালন এখানে নশ্বর মানুষ জীবাত্মা। উভয়ের এক স্থানে অবস্থান বলতে জীবাত্মার মধ্যেই পরমাত্মার অবস্থানকে বোঝায়, অর্থাৎ মনুষ্য শরীর এবং তার অন্তর্গত নিহিত এক শক্তি, যাকে মানুষ তার চালিকা শক্তি বলে মনে করে, বিশ্বাস করে। তার কৃপায় তার জীবন ধারণ, অন্যভাবে বলা যায় দেহের আধারে দেহাতীত এক শক্তি, যা বাক্য মনের অতীত। ফলে বোঝা যায় সেও লালন কিভাবে এক স্থানে অবস্থান করে। ছান্দোগ্য উপনিষদে উদ্দালক এবং শ্বেত কেতুর আখ্যানে দেখা যায়, জলে দ্রবীভূত লবণ যেমন অবিচ্ছিন্ন, তেমনি জীবের মধ্যে পরমাত্মাও অবিচ্ছিন্ন বা অবিশ্লিষ্ট। লালন বস্তুত এভাবেই নিজেকে ও তাকে সে এক স্থানে অবস্থান করতে দেখেছেন। লক্ষ যোজন ফাঁক বলতে আক্ষরিক অর্থেই লক্ষ যোজন ফাঁক নয়। কবি এখানে অসীম ব্যবধানের কথাই বলতে চেয়েছেন। এখন উভয়ের মধ্যে এই ব্যবধান কেন, সে বিষয়ে এই কথাই বলা যেতে পারে যে আত্মদর্শনের পর সাধারণ মানুষ বুঝে নেয় সে অনিত্য, নশ্বর, তার ক্ষমতা সামান্য। সে যে অহংয়ের বশবর্তী হয়ে কাজ করে, সেই অহং ও মিথ্যা। সে বাস্তবিক অদৃশ্য শক্তির হাতে ক্রীড়ানক মাত্র, এবং সেই শক্তি কখনোই লৌকিক রূপে প্রতিভাত নয়, অথচ তার সঙ্গে মনুষ্য জীবনের সম্পর্ক গভীর।
কারণ প্রতিটি মুহূর্তেই বুদ্ধিমান বিদ্বান মানুষ বিশেষ মানুষের মনে হতে পারে তার যাবতীয় কাজের নেপথ্যে রয়েছে অধরা বর্ণনাতীত দৃশ্যাতীত এক শক্তি বা সত্তা। এই কারণে লালন উভয়ের মধ্যে এই ব্যবধানকে স্বাভাবিক বলে মনে করেছেন। তবে এই উচ্চারণ মধ্যে দিয়ে প্রচ্ছন্ন এক খেদ প্রকাশ করেছেন কবি। কারণ যাকে কাছে পাওয়ার জন্য তার এত কামনা বাসনা, যার স্পর্শ পাওয়ার জন্য এত আকুলতা, মৃত্যু ভয়কে উপেক্ষা করার বাঞ্ছা, যার অবস্থান নিজেরই মধ্যে অথচ তাকে কোনোভাবেই পাবার নয়, বস্তুত আত্মজিজ্ঞাসু মানুষ মাত্রেই জানেন বিশ্ব প্রকৃতিতে এই নেপথ্য শক্তিকে উপলব্ধি করা যায়, কিন্তু তাকে লৌকিকভাবে পাওয়া যায় না। আর উভয়ের মধ্যে এই কারণেই ব্যবধান থেকে যায়, যার দূরত্ব নির্ধারক কোনো সংখ্যা তত্ত্ব থাকে না। প্রশ্ন 4.6 বাড়ির কাছে আরশিনগর কবিতায় ভাববস্তু বিশ্লেষণ করো। উত্তর, কবি লালন ফকির বাংলা কাব্য সঙ্গীতের জগতে এক উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। তার চিন্তা ভাবনা, জীবন এবং জগৎ সম্পর্কে ধারণা সমস্ত কিছুর মধ্যেই এক পরিচ্ছন্ন ভাব। একই সঙ্গে তিনি উদার চিত্ত, বিজ্ঞান মনস্ক, যুক্তিবাদী, সংস্কার মুক্ত। যত গান তিনি লিখেছেন সমস্ত গানের মধ্যে দিয়েই প্রকাশ পেয়েছে তার এই উন্নত চিন্তা ভাবনা, বা স্পষ্টভাবে পাওয়া গেছে মনোলোকের প্রকৃত ছবি। বাড়ির কাছে আরশিনগর তার এমন একটি কবিতা যেখানে পূর্বোক্ত কথাগুলি সমর্থন মেলে। আসলে শিল্প, সাহিত্য বা গান সমস্তই জীবনের বা বাস্তবের অনুকরণ, আর তাই এই কবিতায় লালনের চোখে দেখা জগৎ, সংসার, অনুভব, অনুভূতির পরিচয় ফুটে উঠেছে পরিচ্ছন্ন ভাষায়। পৃষ্ঠা 48 কবিতাটির আদ্য প্রান্ত পড়ে এটুকুই জানা যায় যে লালন তার কাঙ্ক্ষিত এমন একজনকে খুঁজছেন যাকে তিনি তার বাড়ির কাছে আরশিনগরের পড়শি বলে গণ্য করেছেন। তার সান্নিধ্য লাভ করতে চেয়েছেন, কিন্তু তার গ্রামের চারপাশে রয়েছে অগাধ জল। সেই জলকে অতিক্রম করে কাছে যাওয়া অসম্ভব, কারণ আশ্চর্যময় তার অবস্থান। সেজন্য তার নাগাল কোনোভাবেই পাওয়া যাবে না। এছাড়া কবি কাঙ্ক্ষিত পড়শিকে লৌকিক জগতে প্রত্যক্ষ করা যায় না, কারণ তার অস্তিত্বে বিশ্বাস রাখলেও সে দৃশ্যাতীত, অঙ্গ প্রত্যঙ্গহীন। বিশেষত তার হাত, পা, কাঁধ, মাথা কিছুই নেই। এখানে কবির বক্তব্য মোটেই আক্ষরিক অর্থে গৃহীত নয়। ব্যঞ্জনাময় এই ভাষায় কবি বলতে চেয়েছেন পড়শি আসলে সেই, তিনি সবার ঊর্ধ্বে তার স্থান, তিনি সেই শক্তি যাকে রূপে পাওয়া যায় না, তিনি রূপাতীত। উপনিষদ অনুসারে তিনি আমাদের দেখেন, আমরা তাকে দেখি না, তিনি সব শোনেন, তার কণ্ঠস্বর আমরা শুনি না। কবি এখানেই থেমে থাকেননি। এরপর তাঁর যে অবস্থানের কথা বলেছেন সেটা বাড়ির কাছে আরশিনগর নয়, বিশ্ব চরাচর, স্থাবর জঙ্গমে, শূন্যের ওপর কিংবা জলে ভাসমান। কিন্তু ভাষার নানা গুণানুসারে বোঝা যায় কবির সেই পড়শি অসামান্য। সম্ভ্রম সূচক ভাষায় তিনি সর্বত্র বিরাজমান, অনুপরমাণু কিংবা রূপে অরূপে। অর্থাৎ সর্বশক্তিমান সম্পর্কে কবি যা বলেছেন, তিনি দেহাতীত ভাবে আছেন, তবু উভয়ের মধ্যে ব্যবধান লক্ষ যোজন। সাক্ষাৎ হওয়া দুষ্কর। এক কথায় এই কবিতায় কবির আত্মানুসন্ধানের পাশাপাশি এমন এক রহস্যময় সত্তার অনুসন্ধান তথা স্বরূপের কথা ব্যক্ত হয়েছে, যার সম্পর্কে যুগে যুগে নানা জ্ঞানী গুণীজনও নানাভাবে তার বিচার করেছেন। আর তাই লালনের এই গূঢ় গোপন ভাষণ স্বাভাবিক সঙ্গত। প্রশ্ন 4.7 বাড়ির কাছে আরশিনগর এই পড়শির অবস্থান এবং তার স্বরূপ সম্পর্কে তোমার ধারণা ব্যক্ত করো। উত্তর, লালন ফকিরের পড়শির অবস্থান এবং তার স্বরূপ সম্পর্কে ধারণা ব্যক্ত করার আগে উপনিষদের এই শ্লোকটি সম্পর্কে একটু আলোচনা করা যাক। কঠোপনিষদে উল্লিখিত আছে, আত্মানাং রথীনাং বিদ্ধি শরীরাং রথ মে বতু। অর্থাৎ আত্মাকে রথী এবং শরীরকে রথ বলে জেনো। এ থেকে নিশ্চয়ই আমরা অনুমান করতে পারি মানব শরীরকে নিয়ন্ত্রণ করে যে আত্মা, সেই আত্মাকে মানুষ বারবার জানার চেষ্টা করেছে। অনুমান করেছে সে নেপথ্যচারী, অথচ শরীর অভ্যন্তরস্থ। প্রকারান্তরে সে আত্মা এবং পরম শক্তি পড়শি। কবি লালন সেই আত্মানুসন্ধানী, যাকে তিনি বলেছেন বাড়ির কাছে আরশিনগরের পড়শি। এরপর এই আত্মাকে বা পরম শক্তিকে কবি বিশ্ব চরাচরে প্রত্যক্ষ করেছেন। ঈশ্বরোপনিষদ অনুসারে বলা যেতে পারে, সর্বভূতে ঈশ্বরকে প্রত্যক্ষ করা অর্থাৎ নিজের মধ্যে যাকে অনুভব করা তাকেই অবস্থান করতে দেখা। প্রকৃতির উন্মুক্ত ক্ষেত্রে লক্ষণীয় এই শ্লোক, ঈশা ব্যাসমী দং সর্বং যৎকিঞ্চিৎ জগত্তাং জগত।
অর্থাৎ গতিশীল বিশ্বে যা কিছু চলমান সে সমস্ত কিছুই ঈশ্বরের বাসের নিমিত্ত বা তার দ্বারা আচ্ছাদিত। কথা বলার কারণ এই যে কবি লালনের পড়শি শূন্যের ওপর বাস করেন, আবার কখনো তিনি জলে ভাসমান থাকেন। এখানে শূন্য স্থির কিন্তু অনন্ত এবং জল গতিশীল। সুতরাং লালনের পড়শি ঈশ্বর নামধেয় হলেও শূন্যে এবং জলে তিনি আশ্রিত বা সেসব ক্ষেত্র তার দ্বারা আচ্ছাদিত। সুতরাং লালনের দেহ এবং দেহের বাইরে পড়শির মূলত দর্শন শাস্ত্রের সর্বেশ্বরবাদ কে মনে করিয়ে দেয় এ কথা বলা অসমীচীন হবে না মোটেই। এই সর্বেশ্বরবাদ বস্তুত কৈবল্যাদ্বৈতবাদ, যেখানে বলা হয়েছে অস্তিত্বশীল সমস্ত কিছু সবই সর্বব্যাপী ঈশ্বরের সত্তায় বিধৃত। এখন তার স্বরূপ সম্পর্কে কবি বলেছেন নিরবয়ব, তার হাত পা কাঁধ মাথা কিছুই নেই। এ বিষয়ে পাশ্চাত্য দার্শনিক ফিকটা বলেছেন ঈশ্বর হলেন পরমাত্মা, যার দ্বারা সৃষ্ট হয়েছে বহু জীবাত্মা, যেগুলি কোনো প্রকৃত সত্তা নেই। এ থেকে এই সিদ্ধান্ত নিতে পারি লালনের পড়শি যা কখনো নিজের পরমাত্মা প্রকৃত সত্তাহীন। হার্বার্ট স্পেন্সারের মতানুসারে আবার লালনের পড়শি হলো এক অজ্ঞাত অজ্ঞেয় তত্ত্ব ঈশ্বর বা পরম ব্রহ্ম। দার্শনিক রয়েস এর মতে তা পরম আত্মচৈতন্য। এই মর্মে পড়শিকে কোনোভাবেই প্রত্যক্ষ করা সম্ভব নয়। বাড়ির কাছে আরশিনগর কবিতাটা এখানেই শেষ হলো। পৃষ্ঠা 49, কবিতা দীপান্তরের বন্দিনী, কাজী নজরুল ইসলাম। কবি পরিচিতি। আমার কৈফিয়ত, যে কবি নিজেকে হুজুগের কবি বলে গণ্য করতে চেয়েছেন সেটি কবির মনের কথা কিনা সে বিষয়ে সন্দেহ আছে। সেটি তার বিনয় ভাষণ, নিজেকে নগণ্য করে তোলবার প্রয়াস মাত্র। যেমন বহু গুণান্বিত হয়েও রবীন্দ্রনাথ বলেছেন তার প্রথম এবং শেষ পরিচয় কবি, অর্থাৎ নিজের অসাধারণত্বকে কোনো প্রকৃত শিল্পী বা কবি লেখক সচরাচর প্রকাশ করেন না। সুতরাং নিজেকে হুজুগের কবি বললেও ঘোষক কবি কাজী নজরুল ইসলাম প্রকৃতই তা নন। সমকালীন ভাবনায় উদ্বুদ্ধ হয়ে অন্যান্য সকলের মতোই নজরুল ইসলাম কাব্য কবিতা রচনা করে হুজুগের কবি হতেই পারেন। কিন্তু বাংলার রসিক পাঠক সমাজ জানেন নজরুলের কবিতার মধ্যেও চিরকেলে বাণী আছে। এ বিষয়ে তৎকালীন বিরুদ্ধ সমালোচকরা যাই বলুন, সময় ঠিক তার মূল্যায়ন করে। ফরাসি কবি গিয়ম অ্যাপলিনেয়ার যেমন তার জীবদ্দশায় কবি হিসেবে গণ্য হননি, মৃত্যুর পরে তার যথার্থ মূল্যায়ন হয়েছিল। এমনই একজন কবি তিনি। তার জন্ম 1899 খ্রিস্টাব্দের 24শে মে বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে। তার বাবা কাজী ফকির আহমেদ আর মা বেগম জাহেদা খাতুন দুঃখ দারিদ্র্যের সংসারে ভূমিষ্ঠ হয়েছিলেন বলে কবির নামকরণ হয় দুঃখ মিয়া। তবে এই দারিদ্র্য আরো প্রকট হয় কবির শৈশবে, তার বাবার মৃত্যু হওয়ার পর। তখন নজরুল মাত্র 9 বছরের শিশু। গ্রামের মক্তব্যে তার প্রাথমিক শিক্ষার সূত্রপাত। এরপর তিনি শিক্ষা সমপানান্তে উক্ত বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় যোগদান করেন। তিনি ছিলেন বহু গুরুজনের স্নেহভাজন, তাই তিনি তাদের কাছে খ্যাত হন নজর আলী নামে। অন্যদিকে তিনি সান্নিধ্য লাভ করেন বহু বাউল, ফকির, পীর, দরবেশ, পয়গম্বর প্রমুখ বিচিত্র মানুষের এবং সেই কারণে খ্যাত হন তারাখ্যাপা নামে। এই সময়ে কবির আর একটা পরিচয় প্রকাশ পায়। তিনি লেটো দলের একজন ভালো গীতিকার, সুরকার এবং কাহিনীকার। তার সঙ্গীত প্রধান উল্লেখযোগ্য কয়েকটি পালার নাম হলো চাষার সং, শকুনিবধ, রাজপুত্র প্রভৃতি। স্মর্তব্য এইসব কাজে তিনি অবশ্য পারিশ্রমিক পেতেন। কবির জীবনের বৈচিত্র্য সত্যই বিস্ময়কর, কারণ এসবের পরে আসানসোলের একটি রুটি চায়ের দোকানে মাসিক 1 টাকা, মতান্তরে 5 টাকা বেতনে কাজে যোগ দেন। পাশাপাশি তার সাংগীতিক প্রতিভায় মুগ্ধ হয়ে তৎকালীন জনৈক পুলিশ সাব ইন্সপেক্টর কাজী রফিকুল্লাহ নামে তাকে মাসিক 5 টাকা বেতনে নিজের বাড়িতে নানান কাজে জন্য নিযুক্ত করেন। কিন্তু কবি এভাবে কোথাও আবদ্ধ থাকতে পারেননি। ভেতর ভেতর জগৎটাকে দেখার প্রবল বাসনা তার ছিল। এই জন্য তিনি চলে যান অধুনা বাংলাদেশের ময়মনসিংহ জেলায়। ভর্তি হন সেখানকার একটি বিদ্যালয়ে। স্থায়িত্ব সেখানেও হয়নি। চলে আসেন বর্ধমানের মাথুরানে। সেখানকার উচ্চ ইংরেজি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আর এক কবি কুমুদ রঞ্জন মল্লিক তার বিদ্যালয়ে নজরুল পড়াশোনা করেন 7ম শ্রেণী পর্যন্ত। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর 1917 খ্রিস্টাব্দে সেখান থেকে
নজরুল চলে যান বর্ধমানের রানীগঞ্জ শিয়ারশোল রাজ বিদ্যালয়ে। ক্রমে ক্রমে তিনি প্রস্তুতি নেন ম্যাট্রিক পরীক্ষার জন্য, কিন্তু প্রাক নির্বাচনী পরীক্ষার পরে সেনাবাহিনীতে যোগ দেন। সুতরাং পড়াশোনার সমাপ্তি ঘটে সেখানেই। তার সুঠাম শরীর এবং সৈনিক হিসেবে যোগ্যতা প্রদর্শনের জন্য চাকরিতে পদোন্নতি ঘটে, অর্থাৎ হাবিলদার পদে তিনি উন্নীত হন। এই কাজে তিনি অবশ্য বেশি দিন থাকেননি, 1917 থেকে 1919 খ্রিস্টাব্দ অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত। পরবর্তী অংশ পরবর্তী ফাইলে।